স্বাগত, দেখছেন দিনের প্রধান খবর আর খবরের পেছনের খবর নিয়ে পর্যালোচনামূলক অনুষ্ঠান বাংলাদেশে এখন। আপনাদের সাথে আছি আমি কাজী মহুয়া। আমার সাথে আলোচনার জন্য স্টুডিওতে আছেন মাছরাঙ্গা টেলিভিশনের প্রধান বার্তা সম্পাদক রেজওয়ানুল হক রাজা এবং সিনিয়র সাংবাদিক মঞ্জুরুল ইসলাম। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি স্টুডিওতে। গতকালকে যে বিষয়গুলো মূলত আলোচনায় ছিল, সারাদিন পত্রপত্রিকায় টেলিভিশনে এসেছে, সেগুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। এক নজর একটু আমি আগে সেগুলো দেখে আসতে চাইবো। আন্দোলনের নামে দেশের মানুষের উপর নির্যাতন চালানো হলে তার পরিণতি ভালো হবে না বলে খালেদা জিয়ার প্রতি কঠোর হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন, যারা 15 আগস্টের হত্যাকাণ্ডের খুনিদের পুরস্কৃত করেছে, 21 আগস্ট গ্রেনেড হামলা চালিয়েছে, জঙ্গিবাদের মদদ দিচ্ছে, তাদের সঙ্গে কোনো সংলাপে যাবে না সরকার। গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে কথা বলেন প্রধানমন্ত্রী। 5 জানুয়ারি মনে রাখতে হবে, তখন কিন্তু সামনে একটা নির্বাচন, তখন একটা ট্রানজিট পিরিয়ডে আমরা ছিলাম, একটা ইন্টারিম গভর্নমেন্ট হিসেবে আমরা কাজ করছিলাম। তখন যেটা করতে তারা পেরেছিল, এখন তা পারবে না, এটুকু দেশবাসীকে আমি আশ্বস্ত করতে পারি। এবার আমার দেশের মানুষের গায়ে হাত দিয়ে দেখুক, আমার একটা দেশের মানুষের ক্ষতি করলে তার পরিণতি কি হবে সেটাও তারা দেখবে। নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে সরকার পতনের আন্দোলন এবার ঢাকাতেও শুরু করা হবে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। নীলফামারীর জনসভায় কথা জানান তিনি। নিজেদের দোষে গত বছর সারা দেশে আন্দোলন হলেও ঢাকায় হয়নি বলেও স্বীকার করেন খালেদা জিয়া। আমি দোষ দেব আমাদেরকে, আপনাদেরকে ডাক দিয়েছিলাম আন্দোলনে, আপনারা আন্দোলন করে দেখিয়ে দিয়েছেন, সারা দেশ করেছে, কিন্তু ঢাকা করতে পারে না, ঠিক না? এবার ইনশাল্লাহ ঢাকাও করবে, সারা দেশই করবে, আপনারাও করবেন। এবং কখন করবেন, কি সময়, সেটা কিন্তু সময় মতোই আমি জানাবো। আগামী মার্চ মাসের মধ্যেই জাতীয় কাউন্সিল শেষ করে নির্বাচনের জন্য প্রস্তুত হতে নেতাকর্মীদের প্রতি নির্দেশ দিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদ। উপজেলা দিবস উপলক্ষে দলীয় কার্যালয়ের সামনে জনসভায় এরশাদ বলেন, আগামী নির্বাচনে 151টি আসন পাওয়ার জন্য জাতীয় পার্টিকে তৈরি হতে হবে। রাজধানীতে ব্যক্তিগত শত্রুতার জেরে এক অটোরিকশা চালককে গুলির ঘটনায় গ্রেপ্তার এসআই আনোয়ারের সঙ্গে আর কারা জড়িত ছিল তা খতিয়ে দেখা হচ্ছে। ওই চালকের কাছ থেকে উদ্ধার দেখানো অস্ত্রের উৎসও তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে গোয়েন্দা পুলিশ। এদিকে এসআই আনোয়ারকে 2 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। অস্ত্র বহনকারী পুলিশ সদস্যদের প্রতি মাসে অন্তত একবার মানসিক স্বাস্থ্য পরীক্ষা দরকার বলে মন্তব্য করেছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান। সকালে পঙ্গু হাসপাতালে পুলিশের গুলিতে আহত অটোরিকশা চালক শাহ আলমকে দেখতে গিয়ে এই মন্তব্য করেন তিনি। আইন শৃঙ্খলা রক্ষার কাজে যারা নিয়মিত অস্ত্র বহন করেন, তাদের বোধহয় মানসিক যে কি অবস্থায় রয়েছেন, এটি নিয়মিতভাবে ওদের পরীক্ষার হওয়া বাঞ্ছনীয়। এবং আমরা আশা করব যে রাষ্ট্র এদিকে নজর দেবে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এদিকে নজর দেবে, এবং সাপ্তাহিক না হলেও অন্ততপক্ষে মাসে যেন প্রত্যেকটি সদস্যের ডাক্তারের দ্বারা যেন তাদের পরীক্ষা করা হয়। খন্দকার ইমদাদুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দর্শক, আপনারা নিশ্চয়ই এরই মাঝে জেনে গেছেন, মানবতা বিরোধী অপরাধে 90 বছরের কারাদণ্ড পাওয়া জামায়াতের সাবেক আমির গোলাম আজম মারা গেছে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। হাসপাতাল এলাকায় আছেন আমাদের সহকর্মী অনুপম দেব। অনুপম যোগ দিচ্ছেন আমার সাথে। অনুপম, গোলাম আজম ঠিক কখন মারা গেছেন এবং কখন থেকে তার শারীরিক অবস্থার অবনতি শুরু হয়েছিল, সে বিষয়ে আপনাদের হাসপাতাল কর্তৃপক্ষ আপনাকে কি বলেছে? মহুয়া, আপনি জানেন যে 9টার পর থেকে আমরা আসলে গত কয়েকদিন ধরে আমরা জানছিলাম যে তার অবস্থার অবনতি হয়েছে এবং তিনি কিন্তু সিসিইউতে ছিলেন, এবং আজকে সন্ধ্যার পর থেকে এবং বিশেষ করে 9টার পর থেকে তার অবস্থার আরো অবনতি ঘটে এবং তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। যদিও তার পরিবারের পক্ষ থেকে বারবারই বলা হচ্ছিল যে 9টার পরেই আসলে তিনি মারা গিয়েছেন বলে তারা দাবি করছিলেন, কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসছিল না। কিন্তু 12টা বাজার 5 থেকে 7 মিনিট আগে আমাদের হাসপাতালের যে ডিরেক্টর আছেন আব্দুল মজিদ ভুইয়া, তিনি আমাদের একটি আনুষ্ঠানিক ব্রিফিং এ জানান যে কার্ডিয়াক অ্যারেস্ট অর্থাৎ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে 10টা 10 মিনিটে গোলাম আজম মারা গিয়েছেন এবং
যেই মরদেহ হস্তান্তরের কাজ, সেই মরদেহ হস্তান্তরের কাজ কিছুক্ষণের মধ্যেই শুরু হবে এবং তিনি যেহেতু মানবতা বিরোধী অপরাধে কারাদণ্ডপ্রাপ্ত ছিলেন, সেহেতু তার মরদেহ কারাগার কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে এবং তারপরে কারাগার কর্তৃপক্ষই আসলে জানাবে যে সেটি পরিবারের কাছে কবে কিভাবে হস্তান্তর করা হবে, আদৌ তার মরদেহের পোস্টমর্টেম করা হবে কিনা, এইসব বিষয়ে আসলে এখনো সিদ্ধান্ত হয়নি। এবং কারা কর্তৃপক্ষের দুঃখিত মেডিকেল কর্তৃপক্ষের পক্ষ থেকে যখন আনুষ্ঠানিক ঘোষণাটি হয়, তারপরে কিন্তু তার পরিবারের কারোর সাথে আমাদের কথা হয়নি, তার আগে কথা হয়েছিল এবং তারা জানিয়েছিলেন যে আনুষ্ঠানিক ঘোষণাটি আসার পরেই তারা আমাদের সাথে এই বিষয়ে বিস্তারিত কথা বলবেন। আশা করি যে কিছুক্ষণের মধ্যেই হয়তো আমরা তার পরিবারের যে বিস্তৃত প্রক্রিয়া, যেটি মরদেহ হস্তান্তরের এবং তারা আর কি করবেন, কোথায় দাফন হবে, জানাজা কোথায় হবে, এইসব বিষয়ে অনুপম, আপনাকে ধন্যবাদ। আমরা বিস্তারিত জানার অপেক্ষায় রইলাম। রেজন ভাই, শুনছিলেন গোলাম আজম মারা গেছেন। আসলে অনেকক্ষণ ধরেই এটা একটা সংবাদ এরকম আমরা শুনছিলাম, কিন্তু সেটা আসলে এখন অফিসিয়ালি সংবাদটা এসেছে। গোলাম আজমের বয়স হয়েছিল 92 বছর। তো এটি পরিণত বয়সই বলতে হবে। আর তাছাড়া তিনি বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন, এমনকি এই কারাগারে তার যে মানবতা বিরোধী অপরাধের যে বিচার, সেই বিচার হবার রায় হবার আগেও, মামলা শুরুর আগেও তিনি যখন তার বাড়িতে ছিলেন তখনও তিনি অসুস্থ ছিলেন। আমরা অনেক চ্যানেলই, অনেক মিডিয়াতে তাকে নিয়ে রিপোর্ট করেছি, সেটা বিবেচনা করেই তার শাস্তি। হ্যাঁ, এবং তার যে বিচার, যে রায়টা হয়েছিল, তখন আমরা শুনেছি যে তার এই বয়সটাকেও বিবেচনা নিয়ে তাকে আসলে মৃত্যুদণ্ড দেওয়া হয়নি, তাকে 90 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। এবং তার পরবর্তীকালে তিনি বেশ কয়েক দফায় অসুস্থ হয়ে পড়েছিলেন। আর বয়সও যেহেতু 92 বছর, সেহেতু এটিকে একটা প্রেশার তো ছিলই, একটা দণ্ড। তো সব মিলিয়ে এই মৃত্যুটাকে মানে স্বাভাবিকভাবেই আমাদের মানে স্বাভাবিক মৃত্যুই আমরা দেখছি। হাসপাতালে মৃত্যুবরণ করেছেন তিনি, প্রিজন সেলের থেকে হাসপাতালে। তো এই নিয়ে আসলে খুব বেশি কিছু বলার নেই। শুধু এটি বলতে পারি যে ওনার যে আপিল করেছিলেন, সেটার আগামী 2 তারিখে সেটির শুনানি শুরু হওয়ার কথা ছিল। সেই প্রক্রিয়াটা বা সেই সময়টা বাঁচলো, এটুকুই বলতে পারি আপাতত। মঞ্জু ভাই, 71-এ গোলাম আজমের ভূমিকা আপনার জানা আছে নিশ্চয়ই, সেই বিষয়ে একটু আমাদের যদি আপনি বলেন। ধন্যবাদ আপনাকে। রাজা ভাই যেমন করে বললেন যে বিষয়টি একেবারে একটি স্বাভাবিক মৃত্যু, অবশ্যই একজন মুসলমান নিহত হলে আমাদের মধ্যে যে ধরনের, যেভাবে আমরা নেই, বাংলাদেশের আজকের 16 কোটি মানুষের কাছে কিন্তু তার এই মৃত্যু সংবাদের প্রতিক্রিয়া একটু ভিন্ন রকম। ভিন্ন রকমের কারণ যে প্রশ্নটি আপনি করলেন, আমরা এখন থেকে 43 বছর আগে যখন বাংলাদেশের জন্ম হবার পথে আমরা সংগ্রাম করছি, সেই সময় এই পাক হানাদার বাহিনীকে বাংলাদেশের কিছু সংখ্যক একেবারে দুষ্কৃতকারী বাহিনী যারা সমর্থন করেছিল, তাদের নেতা ছিলেন গোলাম আজম। এবং গোলাম আজম নেতৃত্ব দিয়েছিলেন বাংলাদেশের 30 লক্ষ শহীদকে হত্যার ক্ষেত্রে যারা সহযোগিতা করতে পারে। আমাদের 2 লক্ষ মা বোন নির্যাতিত হয়েছিল, তাদেরকে সহযোগিতা করতে পারে নির্যাতন করার ক্ষেত্রে, বাঙালির অনেকের বাড়িঘর পুড়িয়ে দেবার ক্ষেত্রে, বাংলাদেশকে একটি ধ্বংসস্তূপে পরিণত করবার ক্ষেত্রে। আপনি জানেন পশ্চিম পাকিস্তান, আমরা বাংলাদেশের সকলেই জানে, নতুন প্রজন্মের জন্য বলছি, বাংলাদেশ এবং পশ্চিম পাকিস্তানের মাঝখানে একটি বড় ভূখণ্ড, আমরা কিন্তু লাগোয়া দুটি দেশ না। সে জায়গায় পশ্চিম পাকিস্তানের যে সমস্ত সেনাবাহিনী, তারা কিন্তু বাংলাদেশের পথঘাট কিছুই চিনত না। বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ কারা, তাদেরকেও চিনত না। তাদেরকে পথ দেখিয়ে দিয়েছিল যে রাজাকার আলবদর, তাদের প্রধান ছিলেন এই গোলাম আজম। ফলে সেই কারণেই কিন্তু যুদ্ধাপরাধের 43 বছর পরেও আমরা স্বস্তির বিষয় হচ্ছে যুদ্ধাপরাধ যে ট্রাইব্যুনালটি গঠিত হয়েছিল, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, এই ট্রাইব্যুনালে দণ্ড দেওয়া হয়েছিল তাকে, এবং সেখানে মানে মৃত্যুদণ্ড পাবার যোগ্য। আপনার মনে থাকবার কথা, সেক্ষেত্রে মঞ্জু ভাই, রেজন ভাই যেটা বললেন যে কিছুটা সময় বেঁচে গেল, 2রা ডিসেম্বর আপিলে শুনানি ছিল, আপনিও কি এভাবেই মনে করছেন বিষয়টা, যে সময় বেঁচে গেল কিনা? এই ক্ষেত্রে ওই যে বললাম, প্রতিক্রিয়া দুরকম। আমি সত্যি কথা, এই অনুষ্ঠানে আসবার আগে একজন আমাকে সুদূর প্রবাস থেকে ফোন করেছিল যে গোলাম আজমের অবস্থার অবনতি দেখে, সে একটি মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান, তার প্রতিক্রিয়া ছিল যে 2রা ডিসেম্বর পর্যন্ত যেন তিনি বেঁচে থাকেন, কারণ সেই চূড়ান্ত রায় যেন তার মৃত্যুদণ্ড হয়, এমন প্রত্যাশা অনেকের ছিল। আমার যেই কথাটি বলবার, এর মধ্য দিয়ে 3টি বিষয় আমাদের কাছে পরিষ্কার। একটি হলো এই যে আমাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিয়ে অনেকে প্রশ্ন করেন। আপনি জানেন যে 2য় বিশ্বযুদ্ধ সহ অধিকাংশ সময় যুদ্ধাপরাধের দায়ে যারা অভিযুক্ত, তাদের কিন্তু আপিলের কোনো সুযোগ ছিল না। আমাদের এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আপিলের সুযোগ ছিল, সেই কারণে 2রা ডিসেম্বর আমাদের আপিলের শুনানি হবার কথা। দ্বিতীয়ত, তারা এত বেশি মানবিক এই আদালত,
তারা সেটিও বিবেচনায় এনেছেন, যেটি রাজা ভাই বললেন যে 92 বছর বয়স বলে তারা কিন্তু মৃত্যুদণ্ড পাবার যোগ্য। প্রায় 5টি অপরাধের কারণে মৃত্যুদণ্ড পাবার যোগ্যতার পরও তাকে আমৃত্যু কারাবরণ 90 বছরের কারাবরণ দেওয়া হয়েছে। এবং সবশেষ কথা হচ্ছে, এটির মধ্য দিয়ে একটি বিষয় প্রমাণিত হয়েছে যে অপরাধী যত বড়ই হোক, যত শক্তিশালী হোক, রাষ্ট্রের যত পৃষ্ঠপোষকতাই পাক, একটা না একটা সময় কিন্তু স্বাধীন বাংলাদেশে ওরা রাষ্ট্রের পৃষ্ঠপোষকতা পেয়েছিল। তারা কিন্তু অপরাধী আইনের আদালতের হাত থেকে ছাড়া পায় না। কিন্তু আমার আজকে এক ধরনের প্রশ্ন থাকলো মনে, যে এইরকম একটি 92 বছর বয়সের মানুষ মারা যাবার আগের দিন পর্যন্ত কিন্তু তার অপরাধকে সে স্বীকার করে অনুশোচনা করলো না। সে বাংলাদেশকে এই যে হত্যাযজ্ঞ চালালো, এই যে নারী নির্যাতন করলো, আগুনে পুড়িয়ে বাংলাদেশের ঘরবাড়ি নষ্ট করলো, বাংলাদেশকে ধ্বংসস্তূপে পরিণত করলো, তার কাছ থেকে প্রকাশ্যে কোনো ক্ষমা জি প্রার্থনা মঞ্জু ভাই, করলো না। আলোচনায় ফিরবো আপনাদের সাথে। একটা ছোট্ট বিরতি নিয়ে আসি, একটা ছোট্ট বিরতি নিচ্ছি, ফিরছি 40 সেকেন্ড পরে। স্বাগত আরো একবার, দেখছেন বাংলাদেশ এখন। রেজন ভাই, বিরতির আগে মঞ্জু ভাই যেটা বলছিল যে উনি প্রকাশ্যে ক্ষমা চেয়ে গেলেন না, এটা নিয়ে আপনার? আমার এটা নিয়ে কোনো আমার কোনো দুঃখবোধ নেই, কারণ এই ধরনের অপরাধের সঙ্গে যারা জড়িত থাকেন, 71-এ কি হয়েছে আমরা সবাই জানি, গণহত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগ, মানুষ খুন, এই ধরনের অপরাধের যারা জড়িত, শুধু না, গোলাম আজম তিনি এ ধরনের অপরাধীদের নেতৃত্ব দিয়েছেন। তো তাদের মতো যারা অপরাধী, ওই মন মানসিকতা সম্পন্ন মানুষরা কখনো ক্ষমা প্রার্থনা করে না। তো তাতে বারবার বলেছেন যে 71-এ আমরা ভুল করে নেই, তো তাতে কিছু যায় আসে না, তার পরিণতি তাকে বরণ করতে হয়েছে। এবং মঞ্জু যেটা বলছিলেন যে বিদেশ থেকে একজন ফোন করে বলছিল অ্যাটলিস্ট 2 তারিখের পরে যেন তিনি মারা যান, আসলে এটা তো আমাদের কারো হাতে না। তবে আমার মনে হয় যে আপিলের নিষ্পত্তি হয় নাই, কিন্তু তিনি যখন মারা গেলেন তখন কিন্তু তিনি দণ্ডিত অবস্থাতেই, মানবতা বিরোধী অপরাধে দণ্ডিত অবস্থাতেই তার মৃত্যু হয়েছে। তার প্রাপ্য শাস্তি তিনি প্রাপ্য যতটুকু ছিল বয়সের কারণে পাননি, কিন্তু তিনি কিন্তু একজন অপরাধী হিসেবেই তার মৃত্যু হয়েছে। সেদিক থেকে আমরা মনে করতে পারি যে না, তিনি কিন্তু তার মামলার দণ্ড হওয়ার আগেও কিন্তু তিনি মারা যেতে পারতেন। তার চাইতে বরং তার দণ্ডিত অবস্থায় তিনি পরে হয়তো জানতে পারবো যে তার মরদেহ কোথায় কিভাবে হস্তান্তর করা হবে। আমি এখন একটু অন্য প্রসঙ্গে যেতে চাই। মঞ্জু ভাই, গতকাল মাননীয় প্রধানমন্ত্রী প্রেস কনফারেন্স করেছেন, আপনি জানেন। এর আগে জাতিসংঘ থেকে ফেরার পরপরই উনি একটি প্রেস কনফারেন্স করেছিলেন, আপনার নিশ্চয়ই সেটা মনে আছে, এবং কালকেরটাও আপনি দেখেছেন। আমি একটু জানতে চাইবো যে দুটো কনফারেন্সে তার বক্তব্যের ধরন, তার যে বডি ল্যাঙ্গুয়েজ, শব্দ চয়ন, এসবের ক্ষেত্রে আপনি কোনো পার্থক্য আপনার চোখে পড়েছে কিনা? অবশ্যই এক ধরনের পার্থক্য তো আছেই। আমার কাছে একটি প্রথম প্রতিক্রিয়াতে মনে হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রীকে প্রতিদিন আমি গতকালের চেয়ে আজকে অনেক বেশি কনফিডেন্ট লক্ষ্য করি। এটি হচ্ছে আত্মবিশ্বাসী হওয়ার কারণ হলো অনেকগুলো। একটি কারণ, যেটা 5ই জানুয়ারি নির্বাচন নিয়ে আমরা সকলেই কথা বলি, গণমাধ্যমে কথা বলি, রাজনৈতিক নেতৃবৃন্দ বলেন যে 5ই জানুয়ারি নির্বাচনটি সঠিক ছিল কি ছিল না, এর আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা আছে কিনা, বাংলাদেশের মানুষের মধ্যে গ্রহণযোগ্যতা আছে কিনা, এই বিতর্কে না গিয়ে আমি কেবল এইটুকু বলতে চাই যে 5ই জানুয়ারির পরে আজকে আমরা যখন 23শে অক্টোবর কথা বলছি, একজন বাংলাদেশের নাগরিক হিসেবে 5ই জানুয়ারি যে শ্বাসরুদ্ধকর পরিস্থিতিতে আমি ছিলাম, 4ঠা জানুয়ারি যে অনিশ্চয়তার মধ্যে আমি ছিলাম, তার চেয়ে অনেক স্বস্তিকর পরিস্থিতিতে আমি নাগরিক হিসাবে নিঃশ্বাস নিতে পারছি। এবং সেই বর্তমানে যারা ক্ষমতাসীন তাদের প্রধান হিসাবে শেখ হাসিনাও কিন্তু অনেকটা স্বস্তির মধ্যে আছেন। হ্যাঁ, কেন আছেন? কারণ জাতীয় এবং আন্তর্জাতিকভাবে এক ধরনের প্রোপাগান্ডা ছিল। আমাদের দেশে যারা আন্তর্জাতিক পরিমণ্ডলের মুরব্বী যারা